Bismillahirrahmanirrahim. So this is going to be the last class of our this course. আজকে আমরা আলোচনা করব সরি আইএলটিএস এক্সাম প্ল্যানিং নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেখানে এক্সাম ডে ম্যানেজমেন্টটা কেমন হবে, আমাদের বেশ কিছু জিনিস আমাদেরকে একটু কনসিডারেশন রাখতে হবে। সেটা অ্যাংজাইটি কন্ট্রোল বলেন, টাইম ম্যানেজমেন্ট বলেন, হ্যাঁ লজিস্টিক্সগুলো আমরা কীভাবেই করব, এবং যেটা আমাদের কনফিডেন্স কিভাবে বুস্ট করা। আমার লাস্ট ফেজে আমাকে বুস্ট মোটিভেট করে রাখা, কনফিডেন্স বুস্ট করা, সেই বিষয়গুলো বেশি কাজ করতে হবে। যেখানে একটু ভুল হয়ে যায়, স্টুডেন্টরা খুব বেশি ড্রেইনড হয়ে যায় এবং নিজেদেরকে অনেক বেশি লোডেড করে ফেলে। পরীক্ষার আগে বিশেষ করে আমাদের অনেক লোড নিয়ে পড়ালেখা করে টেনশন এইসব ব্যাপারটা হয়। তো এটা আপনি যদি খুব ভালোভাবে স্ট্র্যাটেজিটা মেনটেন করতে পারেন, তাহলে আপনার জন্য স্কোর করাটা, রেজাল্ট করা, পারফর্ম করাটা, ভালো পারফর্ম করাটা আপনার জন্য কনভেনিয়েন্ট হবে। সো আমাদের যেটা আমি ফোকাসটা আপনাদের দিতে চাই যে 30 দিনের একটা মোটামুটি পরিসরের যে শিডিউলটা এটা কীভাবে হবে, এবং এররগুলোকে আমরা কিভাবে ডিল করব আর কিভাবে ড্রিল করব, এটার যে একটা স্ট্রাকচার, এটার স্কেলিটনটা আমরা কিভাবে রাখবো, আবার স্কোরের বিষয়টাও তো আমার মাথায় নিতে হবে। সো কিভাবে আপনি 30 দিন নিজেকে তৈরি করবেন, হ্যাঁ, এবং লাস্টের যে 2 দিন এটা খুবই ইম্পর্টেন্ট। লাস্টের 48 ঘন্টা, হ্যাঁ, 2 দিন পরীক্ষা দেওয়ার আগের 2 দিন খুব ইম্পর্টেন্ট, খুব ভাইটাল কিন্তু। তো অনেক যে স্টুডেন্টরা তারা আসলে কি করে, যে স্কিল না থাকার কারণে তারা ফেল করে, কিন্তু তা না, বুঝতে পেরেছেন? তাদের যে ব্যাপারটা হয় যে লাস্ট মান্থের প্রিপারেশনটা খুব ক্যাওটিক হয়ে যায়। অনেক কিছু অনেক বই, এটা এই রিডিং, ওই স্পিকিং, অনেক কিছু তারা শুরু করে ফেলে। তো আপনার ইংলিশ স্কিল ল্যাকের কারণে আপনার যে আপনার ভালো ব্যান্ড স্কোর আসে না, সেটা না। আমার ফাইন্ডিংস, আমার যে অবজারভেশন, স্টুডেন্টদেরকে ডিল করতে করতে যেটা হয়েছে যে ক্যাওটিক একটা প্রিপারেশন স্ট্র্যাটেজি নেওয়ার কারণে কিন্তু রেজাল্টটা খারাপ হয়ে যায়। 5.5 স্টুডেন্টও 7 পেয়ে যেতে পারে যদি সে এই স্ট্র্যাটেজিগুলোকে ঠিক করতে পারে, হ্যাঁ, ম্যানেজমেন্টটা। আচ্ছা, তারা কি করে, যে কেন তারা আসলে ক্যাওটিক আমি বলছি, তারা যেটা করে যে মক টেস্ট দিতেই থাকে, এখানে দেয় মক টেস্ট, ওখানে মক টেস্ট দেয়, তারা নিজে টেস্ট দেয়, সকালে টেস্ট দেয়, রাতে টেস্ট দেয়। তো কিন্তু তাদের এই যেই কথাটা বলতে চাচ্ছি, মিস্টেক অ্যানালাইজ না করে, হ্যাঁ, মিস্টেক অ্যানালাইজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার কোথায় ভুল হচ্ছে, কি ভুল হচ্ছে, সেগুলোকে অ্যানালাইজ করতে হয়। তো আপনি কি করেন, আপনাদেরকে বার্ন করে ফেলতেছেন। আপনার যে টেম্পারমেন্ট বলেন, আপনার এনার্জি বলেন, আপনার যে বিষয় মোটিভেশন বলেন, এগুলো সব কিছু বার্ন হয়ে যায়। কারণ স্কোর যদি খারাপ হয়, সেখানে আপনার একটা অবচেতন মনে একটা স্ট্রেস কাজ করবে, অ্যাংজাইটি লেভেল কাজ করবে, হ্যাঁ, হতাশাও কাজ করবে। কখনো পারছেন, কখনো পারছেন না। এই কখনো পারছেন না ব্যাপারটাকে কেন হচ্ছে, কারণ আপনি মিস্টেকগুলোকে ফিক্স করছেন না। কি ধরনের মিস্টেক হচ্ছে, কেন হচ্ছে, এই জন্য আপনার একেবারে স্কোরটা নিচে নেমে যায়, প্ল্যাটিউ হয়ে যায়, হ্যাঁ, সমতলে নিচে হয়ে যায়। উপরে থাকতে থাকতে ওটার ডাউন, একেবারে সমতল ভূমি হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাই আজকে আমরা একটু আপনাদেরকে গুছিয়ে দেবো, চলে। সো প্রথম ফেজে আপনি আবার যখন একটা হচ্ছে গ্রুমিং। এই যে আপনারা কোর্স যখন করছেন, এই কোর্স করার সময় যে গ্রুমিং হচ্ছে, তখন আপনার ওয়ার্কলোড অনেক বেশি রাখি আমি। এই ওয়ার্কলোডটা দরকার আছে আপনার গ্রোথের জন্য, কিন্তু পরীক্ষার 30 দিন আগে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন, মিনিমাম 1 মাস আগে একটা ডেট, মানে রেজিস্ট্রেশন করার সময় তার থেকে 1 মাস পরে আপনি ডেটটা নেবেন, তখন থেকে আপনি কিভাবে নিজেকে তৈরি করবেন, তাই না? আপনি যেটা করবেন না প্রথমে এই লাইনে দেখেন বলেছি যে আপনি প্রতিদিন 3 ঘন্টা টেস্ট দিবেন না, এই কাজটা করবেন না, ডোন্টস। হ্যাঁ, এটা হচ্ছে তার মধ্যে একটা যেটা হচ্ছে কগনিটিভ বার্ন আউট, আপনার যে অনেক ব্রেইনের একটা এক্সস্টেড হয়ে যান। হ্যাঁ, তা আপনাকে যেটা করতে হবে, আপনাকে ডিফারেন্ট টাইমে এটাকে স্প্রেড করে দিতে হবে আপনার ট্রেনিং এর জন্য। হ্যাঁ, এবং অল্টারনেটিভ ডেতে আপনি করবেন 4টা যে স্কিল, সেটা রিডিং রাইটিং একদিন করবেন, অল্টারনেটিভ ডেতে আপনি লিসনিং স্পিকিং করবেন। সেভাবে আমি সাজিয়ে দিয়েছি এখানে। 30 থেকে 30তম দিন উল্টা দিকে দিয়ে 30, 29, 28, 27 এভাবে একটা রুটিন করে ফেলবেন। তাহলে আপনার এই দিনে কি থাকবে, 15 দিন পর্যন্ত আপনার এই ফেজ 1 চলবে। এখানে আপনি কি করবেন, এখানে যদি আপনার রিডিং করতে সময় লাগে, যত সময় লাগে তত সময় দিতে হবে। হ্যাঁ, সো এখানে আনটাইমড, এখানে কোনো টাইমিং থাকবে না। হ্যাঁ, এখানে গ্র্যানুলার স্কিল অ্যাকুইজিশন হবে। ডু নট ইউজ দ্য স্টপ ওয়াচ। এখানে আমরা 15 দিন আগের থেকে আমরা স্টপ ওয়াচ শুরু করব।
কিন্তু 30 থেকে 15 দিন পর্যন্ত আমরা কোনো স্টপ ওয়াচ আপনার স্ট্র্যাটেজি রাখবো না। এখানে আমরা রিডিং প্যাসেজে 40 মিনিট যদি লাগে, একটা প্যাসেজ করতে যদি 40 মিনিট লাগে 40 মিনিটই দিব, 50 মিনিট লাগলে 50 মিনিট দিব। এই সময় আপনি যখন গ্রুমিং করে ফেলেন, তারপরে এখানে আসলে দেখা যায় যে 40 মিনিট বা 35 মিনিট 30 মিনিটের মতো লাগে, কিন্তু আমাদেরকে এটা নিয়ে আসতে হবে 20 মিনিট 18 মিনিটে, তাই না? কারণ 3টা করতে আমার 1 ঘন্টা লাগবে। সো 30তম দিন থেকে 15তম দিন থেকে আমি কি করব, প্রতিদিনই আমি রিডিং প্যাসেজ পড়বো, পড়ে বোঝার চেষ্টা করবো, প্যাসেজটা বোঝার চেষ্টা করবো, প্যাসেজের মিনিংটা জেনারেট করার চেষ্টা করবো। আর টেকনিক স্ট্র্যাটেজি এগুলো পরে। সো এখানে যদি 40 মিনিট লাগে 40 মিনিটে দিবেন। আর অল্টারনেট ডেইজ আপনি রাখবেন, যেমন ডে 1-এ আপনি রাখলেন হয়তো 30তম দিনে রিডিং রাইটিং রাখলেন, 29তম দিনে আপনি লিসনিং স্পিকিং নিয়ে কাজ করবেন। ওকে, সো এরপরে আরেকটা ডে ফাঁকা রাখবেন, এইভাবে 3 দিনের একটা মানে এটা চাঙ্ক করে ফেলবেন। এই দুইটা করার পরে তারপরে অ্যানালিসিস করবেন এবং ভোকাবুলারি রিভিউ, মানে আরও কি আপগ্রেড করতে পারেন, এই সব ব্যাপারগুলো নিয়ে আপনারা এভাবে 3 দিন করে চাঙ্ক হবে। এটাই 3 দিন করে চাঙ্ক হলে আপনার 5টা রাউন্ড হবে, বুঝতে পেরেছেন? এই 5টা রাউন্ডে আপনার 5টা রিডিং রাইটিং এর জায়গা যাবে, লিসনিং স্পিকিং এর আপনার গ্রুমিং এর কাজ চলে যাবে, বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে আপনাদের স্ট্র্যাটেজি। একটা ফেজ 2-তে যাবেন। ফেজ 2 হচ্ছে আপনার 14তম দিন থেকে 3য় দিন। এই সময় আপনি কি করবেন, আপনার নিজস্ব স্টামিনা বিল্ড আপ করবেন, মেন্টাল স্ট্যামিনা বলেন, সে সব কিছু। তো এখানে টাইম এক্সিকিউশন অ্যান্ড সাইকোলজিক্যাল এন্ডিউরেন্স চলে আসবে। টাইম এক্সিকিউশন, এখানে কিন্তু এখন স্টপ ওয়াচ দিয়ে আপনাকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে ফিক্স করতে হবে। 14তম দিন থেকে 3য় দিন পর্যন্ত এই লোডটা আপনাকে নিতে হবে। এখানে কি করবেন, ইন্ট্রোডিউস করবেন স্টপ ওয়াচ। দিস ইজ ওয়েন ইউ স্টার্ট টেকিং ফুল আনইন্টারাপ্টেড মক টেস্ট টু সিমুলেট এক্সাম কন্ডিশন, মানে এক্সাম কন্ডিশনটাকে সিমুলেট ওর প্রতিকৃতি করার জন্য আপনি এখানে ফুল একটা টেস্ট আপনি দেওয়ার চেষ্টা করবেন, লিসেনিং দিবেন, রিডিং দিবেন এবং রাইটিং দিবেন। অ্যাট এ স্ট্রেচ আপনি এই কাজটা করবেন। আরেকটা স্ট্র্যাটেজি ফলো করবেন, সেটা হচ্ছে রিডিং এর ক্ষেত্রে ডাবল প্যাসেজ 3 ট্যাকটিক। তাহলে আপনি কি করবেন, এখানে আপনার স্ট্যামিনাকে আরও বেশি, আপনার সহনশীলতা সহ্য ক্ষমতাকে বাড়ানোর জন্য আপনাকে লোডটা একটু বাড়িয়ে নিতে হবে। যেটা করবেন, রিডিং প্যাসেজ 1 করবেন, 2 করবেন, 3 করবেন, তারপর আরেকটা 3 প্যাসেজ করবেন আরেকটা কোয়েশ্চেনের থেকে। তার মানে একটু আপনি লোডটা, আপনার যে যতটুকু লোড আছে এই লোডের থেকে একটু প্লাস লোড আপনি বাড়ায় নিলেন। এইভাবে নিজেকে তৈরি করবেন, বুঝতে পেরেছেন? কারণ 3 নাম্বার প্যাসেজটাই তো একটু ডিফিকাল্ট লেভেল বেশি থাকে, তো ওইটাকে 2টা করে করবেন। গেল। সো এই কাজটা যখন আপনি রেগুলার বেসিসে করবেন, দেখবেন আপনার মধ্যে একটা অন্যরকম এক্সপার্টাইজ লেভেল ডিল করতে পারছেন। ওকে, এক্সপার্টাইজ লেভেল ডেভেলপ হয়ে যাবে। সো ওয়েন ইউ টেক দ্য রিয়েল এক্সাম, আর স্ট্যান্ডার্ড 3 প্যাসেজ টেস্ট উইল ফিল ইজি বাই কম্পারিজন। আচ্ছা, আরেকটা হচ্ছে ফেজ 3। এই ফেজ 3-তে আমাদের একেবারে লোড রিডাকশন করতে হবে, যেটা আমরা বাংলাদেশি কালচারে, পড়ালেখার কালচারে আমরা এই সময় লোড সবচেয়ে বেশি হয়, এবং এই সময় লোড যত বেশি দিবেন তত আপনার পারফরমেন্স খারাপ হবে। আপনি মানেন না মানেন, বুঝেন না বুঝেন, যেটা এটা হচ্ছে স্টেটমেন্ট, এই বিষয়টাকে কনসিডারেশনে রাখতে হবে। সো দিস ইজ ইন ডোন্টস, আপনি এটা লোডটাকে বাড়াবেন না 2য় দিন থেকে। এই সময় আপনার কিন্তু ব্রেইন এবং সব কিছু মিলে আপনার স্লিপ সাইকেলকে ঠিক করতে হবে। আপনি কোনো নতুন ম্যাটেরিয়াল এখানে ইন্ট্রোডিউস করবেন না। আপনার মেন্টাল রিকভারি লাগবে, আপনার একটা নিজের সাথে বোঝাপড়া, কাউন্সিলিং, আপনার স্ট্রেস, এই ব্যাপারগুলো, অ্যান্ড লজিস্টিক্যাল প্রিপারেশন, আপনার কিভাবে করবেন সেগুলো প্রিপারেশন হবে, এবং স্লিপ সাইকেল অ্যাডজাস্টমেন্টটা এই সময় করে ফেলতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, সো আউটপুটের ক্ষেত্রে আপনি রাইটিং স্পিকিং কিভাবে কি করতে পারেন, রাইটিং স্পিকিং এফিশিয়েন্টলি ওয়েন ইউ ডোন্ট হ্যাভ টাইম টু রাইট 20 ফুল এসে, তাই না? আপনার এই 5টা যে আমি সার্কেল বললাম, এখন আপনি তো 25টা এসে কিভাবে লিখবেন? তো এইখানে আপনি কি করবেন, শুধু স্কেলিটনটাকে আপনি নিয়ে আসবেন। বেশি বেশি করে আপনি এক্সামিনার্স রিপোর্টটা এখন গ্রুমিং করার সময় পড়ে ফেলছেন, আর পরীক্ষা দেওয়ার সময় আপনি কি করবেন, টাস্ক 2 এসেগুলো আপনি নেবেন। এটা 40 মিনিট ধরে লিখবেন না, হ্যাঁ? এই 40 মিনিট ধরে লিখে ওটা চেক করার দরকার নেই। গ্রুমিং করার সময় তো আপনি লিখে লিখে আপনার স্ট্র্যাটেজিগুলো জানতেছেন, আপনার যে রেকর্ডেড ক্লাসগুলো আছে সেখানে কিভাবে লিখতে হবে, কি ফরম্যাটে লিখতে হবে, কত প্যারাগ্রাফে লিখতে হবে, থিসিস স্টেটমেন্ট কিভাবে লিখতে হবে, এগুলো নিজেকে ট্রেন করেন। আর এক্সাম প্রিপারেশনে যখন এই সময়টা স্কেলিটন প্র্যাকটিস করবেন, কি করবেন, আপনি 5টা ডিফারেন্ট টাস্ক নেবেন কোয়েশ্চেনের, হ্যাঁ? টাস্ক 2 এর কোয়েশ্চেন নেবেন প্রতিদিনই, 5টা ডিফারেন্ট কোয়েশ্চেন নেবেন টেস্ট থেকে। তখন আপনি কি করবেন, প্রত্যেকটা
টাস্কে আপনি 5 মিনিট করে এটার একটা স্কেলিটন দাঁড় করাবেন, যে আপনি কি কি লিখবেন, এই আইডিয়াটা কোয়েশ্চেনটা পড়ার পরে এখানে কি কি আপনার স্কেলিটনটাকে আপনি দাঁড় করাবেন। এই স্কেলিটনে কি কি থাকবে এটাও আমি এখানে লিখে দিয়েছি। তাহলে প্যারাফ্রেজ কি হবে, প্যারাফ্রেজ স্টেটমেন্টটার প্যারাফ্রেজটা আপনি করে দিলেন, এবং কোর কনসেপ্ট অফ ইয়োর বডি প্যারাগ্রাফ, আপনার বডি প্যারাগ্রাফের কোর কনসেপ্টটা কি হবে সেই বিষয়টা এখানে আপনি দাঁড় করে রাখবেন, ঠিক আছে। এবং আপনি এখানে পরবর্তীতে কি করবেন, এই যে কনসেপ্ট আপনার বডি প্যারাগ্রাফ 1-এ কি হবে, বডি প্যারাগ্রাফ 1-এ এখানে যে স্পেলড ম্যাট্রিক্সটা এখানে আপনি করবেন, যে স্পেল জিনিসটা কি, যে সোশ্যাল, মনে আছে আপনাদের লেকচারে যখন আমি পড়িয়েছিলাম যে সোশ্যাল কনটেক্সটে এখানে এটা কিভাবে হিউম্যান ইন্টারাকশনকে, এই যে কনসেপ্টটা ওটা কি সোশ্যাল কনটেক্সটের সাথে রিলেট করা যায় কিনা, পলিটিক্যাল কনটেক্সটের সাথে রিলেট করা যায় কিনা, এটা কিভাবে পলিটিক্যাল, হাউ ডাজ অ্যাকচুয়ালি দিস রিলেট টু গভর্নমেন্ট কন্ট্রোল অর লজ অর পাবলিক ফান্ডিং, এই বিষয়টাকে আপনাকে খেয়াল করতে হবে। এরপরে হচ্ছে ইকোনমিক, how does this impact jobs, wealth, distribution, corporate profits, এগুলো কিভাবে কি কোনটার সাথে কানেক্টেড, এগুলোকে আপনার ডিল করবেন। আপনার এরপরে এল যেটা লিগাল অর এথিক্যাল যে বিষয়টা, is this a question of human rights or privacy or moral responsibility, তাহলে যে কোনো কোয়েশ্চেনগুলো আপনি বডি 1-এ সেই বিষয়টাকে নিয়ে আসার চেষ্টা করবেন, কনসেপ্টটা, হ্যাঁ কনসেপ্ট, এই বডিগুলো যখন তৈরি করবেন। ওকে, টেকনোলজিক্যাল, এটার মধ্যে কোনো টেকনোলজিক্যাল মডার্ন টেকনোলজি কিছু আছে কিনা যেটা সলভ করছে, এই ইস্যুটাকে সলভ করতে পারে, এইরকম ব্যাপারটা। তাহলে আপনি যদি এই বিষয়টাকে মাথায় নিয়ে আসেন কনটেক্সটে, সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক্যাল, এরপরে আপনার এখানে লিগাল অর এথিক্যাল, এরপরে টেকনোলজিক্যাল, এই জিনিসটা মানে আন্ডারে এর যদি চিন্তা করে দেখেন, তাহলে আপনি দেখবেন বিষয়টাকে সহজেই বের করে আসবেন এবং এইটার একটা স্কেলিটন দাঁড় করাবেন। তাহলে ইফ দ্য স্কেলিটন ইজ ফ্ললেস বলছি, তাহলে আপনার এসেটাও ফ্ললেস হবে। আর আপনার গ্রামার, আপনার কারেকশন, আপনার স্পেলিং মিস্টেক, এগুলো তো আপনি গ্রুমিং করতে করতে, এখন কোর্স করতে করতে এগুলো আপনার ফিক্স হয়ে যাবে, তাই না। আমি তো আপনাকে স্ট্রাকচার দাঁড় করিয়ে দিয়েছি, এসে কিভাবে লিখতে হবে, টাস্ক 1 কিভাবে লিখতে হবে, কোনগুলো কোয়েশ্চেন কিভাবে, এটা ডিসকাশন কোয়েশ্চেন, ওকে কিভাবে আপনি অ্যাড্রেস করবেন, অপিনিয়ন বেস কিভাবে অ্যাড্রেস করবেন, তাই না, প্রবলেম সলিউশন কিভাবে অ্যাড্রেস করবেন, প্রত্যেকটা কোয়েশ্চেনের আইটেম নিয়ে আমাদের ক্লাস করা হয়েছে এবং ক্লাস আছে। আপনি সেগুলো স্টাডি করবেন এবং এইগুলো স্টাডি কমপ্লিট হওয়ার পরে তারপরে আপনি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশনের এই যে 1 মাস এইগুলো তখন আপনি এটা ডিল করবেন, তাহলে দেখবেন আপনার 7+ স্কোর করাটা কঠিন হবে না। যদি সত্যি আপনি 7+ স্কোর করতে চান, আপনাকে এইভাবে নিজেকে গ্রুম করে, আপনাকে নিজেকে তৈরি করে তারপরে আপনাকে এরকম স্ট্র্যাটেজি নিতে হবে। ওকে, সো দিস ট্রেন্স দ্য ব্রেইন টু জেনারেট ব্যান্ড 9 আইডিয়াস ইনস্ট্যান্টলি আন্ডার প্রেশার। আপনি যদি এরকম খুব স্ট্রাকচার ওয়েতে যান, তাহলে এটা ব্যান্ড 9 মানে বলতে চাচ্ছি আমি, আপনি একটা আপনার বেস্ট স্ট্যাটাসে আপনি পারফর্ম করা, হ্যাঁ, মানে আপনি তখন প্রো লেভেলের হলেন। ব্যান্ড 9 মানে ব্যান্ড 9ই যে পাবেন তেমন কথা না, 8+ আপনি স্ট্র্যাটেজি, আপনাকে স্বপ্ন দেখতে হবে, এটা সম্ভব, খুবই সম্ভব। কি করতে হবে, ল্যাঙ্গুয়েজ আপনাকে তৈরি হতে হবে, আপনাকে স্ট্রাকচার দাঁড় করাতে হবে, আপনাকে গ্রামারে ভুল করা যাবে না, স্পেলিং ভুল করা যাবে না, এবং আপনার ফরম্যাট, কোহেশন এগুলো ঠিক থাকতে হবে। স্ট্রাকচার, আপনাকে লেক্সিক্যাল রিসোর্সেস অ্যান্ড গ্রামাটিক্যাল অ্যাকুরেসি, এই ব্যাপারগুলো নিয়ে কাজ করতে হবে। এগুলো নিয়ে অনেক অনেক লেকচারে বলা আছে, আপনারা এগুলো নিজেকে তৈরি করে ফেলবেন। ওকে, স্পিকিং এর ক্ষেত্রে আপনি কি করবেন, স্পিকিং এর ক্ষেত্রে আমরা যেটা অনেকেই করে যে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলে, এটা করবেন না। কি করবেন, আপনি আপনার সেলফি মুডে ক্যামেরাতে আপনি আপনাকে রেকর্ড করবেন। ওকে, সো এই যে বলেছি প্র্যাকটিসিং স্পিকিং বাই স্ট্যান্ডিং অর টকিং টু এ মিরর, এটা ইনএফেক্টিভ, এটা কোনো কাজেই আসবে না। যেটা করবেন আপনি সেটা হচ্ছে আপনার রেকর্ড করবেন, আপনি 2 মিনিট কোয়েশ্চেন এটা রেকর্ড করে আবার আপনাকে শুনতে হবে। ইউ মাস্ট লিসেন ব্যাক অ্যান্ড লিটারেলি ট্রান্সক্রাইব, এটা ওই যে সিসি দিয়ে আপনি কম্পিউটারে এই করে এটা প্রত্যেকটা ওয়ার্ড কি কি বলেছেন সেখানে, এবং এগুলো সহ যেন আপনি এটাকে অ্যানালিসিস করতে পারেন, যে আমি কয়বার বললাম, কয়বার বললাম, কোথায় থেমে যাচ্ছি, কোথায় স্লো হয়ে যাচ্ছি, কোথায় আমি থটস পাচ্ছি না, বা কোথায় ফাম্বলিং, যা কিছু হয় পুরোটা আপনি ভিডিওটা দেখবেন, নিজেকে খুঁটিনাটিভাবে একেবারে নিখুঁতভাবে নিজেকে অ্যানালিসিস করবেন। তাহলে এখানে গ্রামাটিক্যাল এরর কোথায় হলো, থামিয়ে থামিয়ে এগুলো দেখার চেষ্টা করবেন। এই কাজটা করলে আপনার স্পিকিংয়ে অনেক কিছু ঠিক হয়ে যাবে। সো টেক এ রেড পেন অ্যান্ড সার্কেল এভরি উইক ভোকাবুলারি, এরপর দেখবেন কোথায় ভোকাবুলারি, এরপর যেমন ভেরি গুড, এইসব জায়গায় আপনি এটাকে রিপ্লেস করেন। অনেকগুলো লেকচারে আছে এভাবে রিপ্লেস ওয়ার্ড কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি, এটা আইএলটিএস এর জন্য বলছি।
আপনি রেগুলার কমিউনিকেশন, ডেইলি কমিউনিকেশন, সেখানে আপনি আপনার নর্মালি আপনি ইউজ করেন, অসুবিধা নেই, এটা আন্ডারস্ট্যান্ডেবল হওয়াটা ইম্পর্টেন্ট। কিন্তু যখন আপনাকে আইএলটিএসে আপনাকে ভালো ব্যান্ড করে স্কোর আপনি পেতে চান, আপনাকে তখনই দিবে যখন আপনার এটার স্ট্যান্ডার্ডটাকে আপনি আপলিফট করতে হবে। এই জন্য এখানে আপনার কিছু বেসিক ভোকাবুলারিকে গুলোকে রিপ্লেস করে 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 আবার তখন আবার রেকর্ড করেন, আবার আবার বলেন, ওগুলো রিপ্লেস করে ওই জায়গাটা স্ক্রিপ্টটা করে ফেলেন, এবার আপনি বলেন, দেখবেন যে আপনার শুনতে ভালো লাগছে। যেমন মনে করেন এখানে আপনি করে এক্সেপশনাল, হ্যাঁ, ডিফারেন্ট না বলে এক্সেপশনাল বলেন, এরকম করতে পারেন। তারপর প্রপার ফ্লুয়েন্সি মার্কার্স, টু বি পারফেক্টলি অনেস্ট, এই যে আমরা কিছু ফ্রেজ শিখিয়েছি, তারপরে আপনি রেকর্ড করেন, রেকর্ড করে আপনার স্ক্রিপ্টটাকে আপগ্রেড করেন। ওকে, সো এভাবে আপনি স্পিকিং ইমপ্রুভ করবেন। রিডিং আর লিসনিং এর ক্ষেত্রে, রিডিং লিসনিং হচ্ছে পারসেপটিভ স্কিল। এখানে আপনাকে যেটা করতে হবে, আপনি এটা রিসেপটিভ স্কিল, মানে পারসেপটিভ স্কিল যেটা, এটা আইসোলেটেড স্পেসিফিক উইকনেস আপনাকে বের করতে হবে, কোন কোয়েশ্চেন প্যাটার্ন আপনার আছে। তো প্রথমে আপনি যেটা করবেন, প্রোফাইলিং, এটা কোয়েশ্চেন, এখানে কোনো কোয়েশ্চেন রাখবেন না, শুধুমাত্র প্যাসেজ পড়বেন। প্যাসেজ পড়ে প্যাসেজের থেকে আপনার ওয়ার্ড ভোকাবুলারি এটা নিয়ে বোঝার চেষ্টা করতে হবে। So sometimes students become too obsessed with scanning for keywords and lose the ability to actually comprehend an academic text. আমরা যে স্ট্র্যাটেজি খালি স্কিমিং আর স্ক্যানিং করে করে বা কিওয়ার্ড এইভাবে আন্ডারলাইন করে এখান থেকে বের করে আমরা এইভাবে অভ্যস্ত হয়ে থাকি, এটা এটা করবেন না। এটা নিজের স্কিলের সাথে এটা প্রতারণা করা হয়। আপনাকে কি করবেন, আপনার যে এবিলিটি একটা একাডেমিক টেক্সট পড়ে সেটা বোঝা এবং সেটা বুঝে সেটা থেকে অ্যানালিসিস করতে পারা এবং সেটাকে অ্যান্সার করতে পারা, এই এবিলিটিটা আপনাকে ডেভেলপ করতে হবে। এই জন্য কি করবেন না, অবশ্যই ওই যে কিওয়ার্ডস এখানে কোশ্চেনই রাখবেন না, কোয়েশ্চেন সলভ করবেন না, শুধু প্যাসেজ পড়েন, প্যাসেজ পড়ে ওটাকে আপনি সামারাইজ করেন, সামারাইজ করে কি কি বলতে চেয়েছে সেটা, এবং প্রত্যেকটা প্যাসেজের প্রত্যেকটা প্যারাগ্রাফের আপনি ওটা একটা পয়েন্ট আউট করেন, ওটার একটা সাইড নোট নিয়ে দেন। টেক এ ক্লিন প্যাসেজ 3, hide the question, you must read the passage and write a 3-word summary next to each paragraph. যেমন ধরেন কোনোটা আছে explains the problem, gives historical example, provides scientific solution, এভাবে প্রত্যেকটা ইয়াতে প্যারাগ্রাফে আপনি কি করেন, এইভাবে 3 ওয়ার্ডের একটা সামারি লিখে ফেলেন, যে এই প্যাসেজে কি বলছে, এই প্যাসেজে কি বলছে, এই প্যাসেজে কি বলছে। তো এইভাবে আপনি লিখে ফেললে তাহলে এটা কি হবে, আপনার টাইটেল ম্যাচিং এর ক্ষেত্রে আপনার খুব সুবিধা হবে। হ্যাঁ, সো দিস ট্রেন্স দ্য ম্যাক্রো ভিউ নেসেসারি ফর চুজ আ টাইটেল, এইরকম একটা কোয়েশ্চেন প্যাটার্নই আছে, কিন্তু ম্যাচিং হেডিংস এগুলো কোয়েশ্চেন প্যাটার্ন আছে, এগুলো কোয়েশ্চেন প্যাটার্ন ডিল করতে সহজ হবে যদি আপনি এই স্ট্র্যাটেজিটা ডেভেলপ করেন। Okay, so once the architecture of the text is understood, answering the question becomes trivial, মানে খুব সহজ হয়ে যাবে, হালকা হয়ে যাবে, ঠুনকো হয়ে যাবে, ট্রিভিয়াল এই শব্দটাও ব্যবহার করতে পারেন। ওকে, ইট উইল বিকাম ভেরি ইজি, মানে খুবই তুচ্ছ হয়ে যাবে, ট্রিভিয়াল। লিসেনিং সেকশন 4 শ্যাডোয়িং, এটা মাথায় রাখবেন, এই সেকশন 4 বিশেষ করে আমাকে শ্যাডো করতে হবে, এবং এখানে আপনি জানেন আনইন্টারাপ্টেড এখানে 10 মিনিট, 8 থেকে 10 মিনিট একটা স্পিচ চলতে থাকে। সেকশন 4 এটা অনেক কথা বলে, তো এটা একটা একাডেমিক মনোলগ থাকে, স্টুডেন্ট এখানে কিন্তু রিদমটা হারিয়ে ফেলে, হ্যাঁ, স্পিকারের সাথে। সো যেটা করবেন, প্লে সেকশন 4 অডিও ট্র্যাক ওয়াইল সিমিলটেনিয়াসলি রিডিং দি অডিও ট্রান্সক্রিপ্ট অ্যাট দ্য ব্যাক অফ দ্য বুক। হ্যাঁ, যে বই পিছনের দিকে যে বইয়ের স্ক্রিপ্টটা আছে ওর সাথে সাথে এটা একই সাথে সাথে আপনি পড়বেন ওর সাথে সাথে। সো ইউ মাস্ট হাইলাইট দ্য সাইনপোস্ট ওয়ার্ডস, এই যে যেমন বলে কনসিকুয়েন্টলি, মুভিং অন টু, দ্য প্রাইমারি ফ্যাক্টর ওয়াজ, এই যে এইগুলো যখন আপনি অনেক খেয়াল করে করে স্ক্রিপ্টে দেখবেন তখন বুঝবেন যে কোয়েশ্চেনটার অ্যান্সার কোথায় বলে বা কিভাবে বলে, কোনটার পরে অ্যান্সার পাওয়া যায়, এগুলো কিন্তু খেয়াল করতে পারবেন আপনি। সো বাই সিইং দ্য ওয়ার্ডস ওয়াইল হিয়ারিং দেম ইউ ম্যাপ দ্য ক্যাডেন্স, ক্যাডেন্স মানে ও কিভাবে এটার, ওর যে ইন্টোনেশন, ওর যে স্ট্রেস, মানে একটা কথা বলার ধরনের মধ্যে আসলে অ্যান্সারটা কিভাবে সে স্ট্রেসের দেওয়ার মাধ্যমে সেটা একটু হাইলাইট করে, এই বিষয়টা ক্যাডেন্স। হ্যাঁ, যে ওর বলা, ইন্টোনেশন, থ্রোয়িং, প্রজেকশন, ভ্যারিয়েশন, হ্যাঁ, এই যে বলার মধ্যে যে একটা রিদম থাকে, একটা ছন্দ থাকে, একটা লয় থাকে, হ্যাঁ, সেই বিষয়টাকে আপনি ধরার চেষ্টা করবেন। ইউ ম্যাপ দ্য ক্যাডেন্স অফ এ নেটিভ একাডেমিক স্পিকার, ও কিভাবে কথা বলে, মেকিং ইট সিগনিফিকেন্টলি ইজিয়ার টু প্রেডিক্ট ওয়েন দ্য স্পিকার ইজ অ্যাবাউট টু ট্রানজিশন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। ওকে, সো এই বিষয়টা খুব ভালোভাবে ওকে শ্যাডো করবেন এবং স্ক্রিপ্টটা ধরে ধরে পড়বেন। সেকশন 4 আরেকটা জিনিস সেটা হচ্ছে কিভাবে আপনি ক্যালকুলেট করবেন নাম্বার গেম ব্যাপারটা। দেখেন, খেয়াল করেন, আমার ব্যান্ড 7 মানে কি, ব্যান্ড 7 মানে হচ্ছে আমার 30টা কারেক্ট অ্যান্সার করতে হবে। 30টা কারেক্ট অ্যান্সার মানে কি, আমার 10টা অ্যান্সার আমার ভুল হলেও তো সমস্যা নাই, তাও তো আমার ব্যান্ড 7 থাকে।
আমি যখনই একটু আমার যে ক্যালকুলেশনটা আপনি মাথায় রাখেন, আর ব্যান্ড 8 মানে কি 35টা কারেক্ট অ্যান্সার, তাহলে এখানেও আমার 5টা ভুল অ্যান্সার করার আমার সেই লাক্সারিটা আছে। আমি 5টা ভুল করলেও আমার 35 থাকবে, তার মানে আমার 8 থাকতেছে। তো এত লোড নেওয়ার কিছু দরকার নেই। একটা কোয়েশ্চেন যখন আপনি পাচ্ছেন না বা খুঁজেই পাচ্ছেন না, বা খুবই একটা ডেন্স একটা ডিফিকাল্ট একটা কোয়েশ্চেনে পাচ্ছেন, তো ওইখানে থেকে আটকে থেকে লাভ কি? তাহলে তো আপনার আরও সামনের কয়েকটা 3-4টা কোয়েশ্চেনের সময় আপনি হারাচ্ছেন বা ওর সুযোগটাও হারাচ্ছেন। তো এই আমি যদি একটা বাদ দিই, ডিফিকাল্টি লেভেল কোয়েশ্চেনটা ডিফিকাল্টি লেভেল ওইভাবে সাজানো, তো কিছু কিছু থাকবে যেটা আপনি পারবেন না, বুঝবেন না, বা পারা যাবে না, টেক্সট থেকে বের করা যাবে না। তো আপনার লেভেল যদি টেক্সট থেকে বের করা হয়, তো এখানে কম্প্রিহেনশনের জায়গাটা বা ওখানে আপনার অ্যানালিসিসের জায়গাটা যদি আপনার ব্রেইন না ওয়ার্ক করতে পারে, তো সেই কোয়েশ্চেন আপনার জন্য না, ওটাকে ছেড়ে দেন, লিভ ইট। ওকে, সো এই জায়গাটা আপনারা খেয়াল রাখবেন। তো এটা যেমন দেখেন, আমি এখানে বলেছি শুরু থেকে ফার্স্ট প্যারা, মেনি স্টুডেন্টস প্যানিক ওয়েন দে এনকাউন্টার অ্যান ইম্পসিবল কোয়েশ্চেন, ওয়েটিং 5 minutes অন ইট অ্যান্ড রানিং দেয়ার এন্টায়ার টেস্ট, দেয়ারফর ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাথমেটিক্স অফ ইউর টার্গেট। যে এই কথাটা, আপনি 30টা হলেই তো আপনার 7 হয়ে যায়, আপনার 24টা হলে 6 হয়ে যায়, 27টা হলে আপনার 6.5 হয়ে যায়। তো এই যে বিষয়টা, এটাও মাথায় রাখতে হবে। কিছু কিছু ছেড়ে দিতে হয় জীবনে, অনেক অপরচুনিটিস, সব অপরচুনিটিসই অ্যাভেল করা যায় না, কিছু কিছু অপরচুনিটিস ছেড়ে দিয়ে বেটার অপরচুনিটিস আমাদেরকে অ্যাভেল করতে হয়। ওকে, সো দি আর্ট অফ স্ট্র্যাটেজিক সারেন্ডার, once you realize you have a budget of 10 wrong answers, your entire psychology shifts. আমি 10টা ভুল করতে পারবো, আমি 10টা ভুল করব, এইরকম যখন আপনি থাকবে, তখন আপনার দেখবেন একটু ডন্টিং অ্যাটিটিউডটা চলে আসবে, একটা ড্যাম কেয়ার একটা ব্যাপারটা চলে আসবে। ইউ আর ইন প্যাসেজ 3, ইউ হিট আ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, যেটা আপনি ফিচারিং ডেন্স কোয়ান্টাম ফিজিক্স ভোকাবুলারি, এটা খুঁজেই পাচ্ছেন না আপনি, 90 সেকেন্ড হয়ে গেছে, 1.5 মিনিট হয়ে গেছে, কিন্তু খুঁজেই পাচ্ছেন না, আপনি প্যানিক করতেছেন। এখন তো আপনার বিষয়টা বুঝতে হবে যে আসলে এটা এটা ডিফিকাল্ট টায়ারের কোয়েশ্চেন, এটা একটা ডিফিকাল্ট টায়ারের কোয়েশ্চেন, ডিজাইন ফর ব্যান্ড 9 or 8.5 ব্যান্ড। তো আমার তো দরকার নেই, মাই টার্গেট ইজ ব্যান্ড 7.5, আই এম গোয়িং টু ইন্টেনশনালি স্পেন্ড ওয়ান অফ মাই পারমিসিবল রং অ্যান্সার। এখানেই আমি আমার একটা তো সুযোগ আছে, আমি একটা ভুল করতে পারবো, তো এখানে আমি ভুল করলাম, অসুবিধা নাই। তো আমার তো 7.5, আমার তো 9 টার্গেট না, 7.5 আমার 32টা হলে আমার 7.5 হয়ে যাবে। সো 8টা ভুল করতে পারবো। ইউ গেস অ্যান অ্যান্সার, গেস করেন, এবং এখানে হয়তো ধরেন সি অ্যান্সার হলো, আপনি ওটা রাউন্ড করে চলে গেলেন, সময়টা বাঁচান। যেটা বুঝতে পারবেন না, যেটা পারতেছেন না, ওটাকে ধরে রেখে লাভ নাই। বাই স্ট্র্যাটেজিক্যালি সারেন্ডারিং ওয়ান পসিবল মার্ক, ইউ সেভ 4 minutes, এটা মনে রাখবেন। ওকে, এবার সিনারিও দেখেন, ইউ নিড আ ব্যান্ড 7, ইউ আর অন লিসেনিং সেকশন 3, ইউ মিস দ্য অ্যান্সার অফ কোয়েশ্চেন 24, দ্য স্পিকার ইজ অলরেডি টকিং, বলতেই আছে কোয়েশ্চেন 25 নিয়ে, কিন্তু আপনি 24 নিয়েই ভাবতেছেন। এখন আপনার 25, 26, 27 সবই চলে যাবে, বুঝতে পেরেছেন? এই আরো 2800 চলে যেতে পারে। তাহলে এটা করবেন না, এটা করলে আপনি বিপদে পড়বেন। আচ্ছা, so with this 30-day blueprint, you will approach your approach actually would be your final weeks, not the frantic anxiety. আমার অ্যাংজাইটি লেভেল আপনি উঠতেই দিবেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। বাট উইথ দ্য কোল্ড ক্যালকুলেটিং প্রিসিশন অফ অ্যান একাডেমিক অডিটর, অডিট করবেন আপনি, কোথায় কোথায় কি সমস্যা আছে, কোথায় কি আছে, আমি কি করতে পারি, সেই ব্যাপারটা অডিট করবেন। ইউ উইল নো এক্স্যাক্টলি হোয়াট টু স্টাডি, হাউ টু ফিক্স ইউর বিস্পোক এরার্স, যেটা বলছেন এই ভুলগুলোকে কিভাবে ফিক্স করবেন, প্রোনাউন্সিয়েশনে ভুল আছে নাকি গ্রামারে ভুল আছে, ডু ইট, ফিক্স ইট, and how to manipulate the mathematics of the test, guarantee your target score. আপনার টার্গেট স্কোর নিয়ে আপনার খেলা, আপনাকে 9 পেতে হবে না, যেটা আপনার টার্গেট স্কোর সেটা নিয়ে আপনি এগোবেন। ওকে, সো ওভার দ্য পাস্ট 35 সেশন, আমরা যে 37টা সেশন নিয়ে আমরা কাজ করেছি আর কি, সেখানে আরও অ্যাড হয়েছে। সো আমরা যেটা বোঝার চেষ্টা করেছি যে কিভাবে ব্যান্ড একাডেমিক ফ্রেমওয়ার্কটা দাঁড়ানো যায় বা সাজানো আছে, বা আপনি এটা করতে পারেন, অ্যান্ড নেভিগেটেড দ্য মোস্ট ট্রেচারাস ট্র্যাপস, ট্রেচারাস মানে যেটা আপনাকে খুব ট্র্যাপে ফেলে দেয়, হ্যাঁ, সেই বিষয়গুলো আপনি সেটাও জানেন। আইএলটিএস টেস্ট টেকার কীভাবে, এক্সামিনাররা কীভাবে ট্র্যাপ করে, হ্যাঁ, সবচেয়ে মিসগাইডিং মিসলিডিং ট্র্যাপিংগুলো কীরকম হয়, সবগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, সবগুলো আপনাদেরকে এখানে ধরিয়ে সামনে দেখানো হয়েছে। সো ইউ ক্যান পজেস দ্য নলেজ, বাট নলেজ উইদাউট এক্সিকিউশন ইজ ইউজলেস। সো আজকে যে ক্লাসটা, এটা নাম্বার 38 অ্যাকচুয়ালি, এটা যেটা হচ্ছে আমরা অ্যান্সার সার্ভিং
সাইকোলজিক্যাল ব্যাটেলফিল্ড কিভাবে আমরা ওই পরীক্ষার হলের রুমে ডিল করব, এইটা আমরা আজকের ক্লাসটাতে আমাদের উদ্দেশ্য হচ্ছে টুডে ইউ ট্রানজিশন ফ্রম স্টুডেন্টস ইনটু পারফরমেন্স। আজকে আমরা পরীক্ষার কনসেপ্টে স্ট্র্যাটেজি চলে যাচ্ছি। ওকে, এখন কথা হচ্ছে যে 48 ঘন্টা যে কগনিটিভ ট্যাপার যেটা আপনি যেটা করে, হ্যাঁ, ট্যাপার মানে কমিয়ে দেয়া, কগনিটিভ মানে আপনার চিন্তা, আপনার ব্রেইন ওয়ার্ক, এই ব্রেইন ওয়ার্কটা আপনি কমিয়ে দিবেন শেষের 2 দিন। তো যেটা অ্যাথলেটসের স্ট্র্যাটেজি এগুলো, হ্যাঁ, তাদের গেমের আগে তারা ওই রকম ট্রেন করে না, হালকা ওয়ার্ম আপ করে, এটা এখানে তারা কমিয়ে দেয়। দেয়ার ফিজিক্যাল ট্রেনিং বিফোর এ ম্যারাথন, কগনিটিভ অ্যাথলেটস মাস্ট ডু দ্য সেম। আপনারাও তাই করবেন, আপনারাও কিন্তু অ্যাথলেটসের মধ্যেই কাজ করবেন, হ্যাঁ। তো ওখানে হেভি একটা ম্যারাথন দৌড় দিতে হবে, তার আগে যদি আপনার ব্রেইন এক্সস্টেড থাকে তাহলে কিন্তু ভয়াবহ অবস্থা হয়ে যাবে। সো এরপরে আসেন 24 ঘন্টা, মানে লাস্ট দিন, একদিন আছে। ইউ মাস্ট কমপ্লিটলি স্টপ স্টাডিং। ওই একদিন আগে আপনি একদম পড়ালেখা বন্ধ করে দিতে হবে। ওকে, নো নিউ ভোকাবুলারি, নো প্র্যাকটিস টেস্ট, ক্র্যামিং দ্য নাইট বিফোর ফ্লাডস দ্য ব্রেইন উইথ কর্টিসল। এই কর্টিসল দিয়ে যদি ভরাই দেন, এটা তো একটা হরমোন, হ্যাঁ, এটা অবসাদ হয়ে যায় মানুষের, এটা ডিপ্রেশন হরমোন, এটা কিন্তু কর্টিসল অ্যান্ড ডিস্টার্ব আরইএম। এটা যদি কর্টিসল হরমোন বেড়ে যায় তখন আপনার টেনশন বেড়ে যাবে, অ্যাংজাইটি বেড়ে যাবে, যেটার কারণে আপনার ঘুম ব্যাহত হবে। হ্যাঁ, র্যাপিড আই মুভমেন্ট, যেটা ভালো একটা ডিপ ঘুম যদি না হয়, এটা ভালো ঘুম না হলে, উইচ ইজ ক্রিটিক্যাল ফর মেমোরি রিট্রিভাল, মেমোরি যে আপনাকে সেই স্ট্রেংথ দিবে বা সব কিছুকে গুছিয়ে নিবে, এই সুযোগটা কিন্তু পায় না। আপনি শরীরে প্র্যাকটিস করতেছেন কিন্তু আপনার ব্রেইন কিন্তু সেই ইয়াটা পাচ্ছে না, সেই স্পেসটা পাচ্ছে না যে স্পেসটা তার দরকার। হ্যাঁ, এই যে আরইএমটা দরকার, র্যাপিড আই মুভমেন্ট, এই ডিপ স্লিপটা দরকার। আর আপনার এটা হবে না কখন, যদি আপনি অ্যাংজাইটি লেভেল বেশি থাকে, অনেক পড়া জমিয়ে নেন, হায় হায় এটা পড়বো ওটা পড়বো সব কিছু করেন, তখন আপনার পরীক্ষার আগের রাতে আপনার কর্টিসল হরমোনের সিক্রেশনও বেশি হবে, আপনার ঘুম ভালো হবে না, এবং ঘুম ভালো না হলে আপনার মেমোরি কিন্তু রিট্রিভাল হবে না, এখানে কিন্তু একদম ফ্যাটিক হয়ে যাবে একটা আপনার যে মেন্টাল যে এবং ব্রেইনের যে ফ্যাটিকটা হয়ে যায়, সেটা হচ্ছে আপনার পরীক্ষা খারাপ করে দেবে, একদম একদম খারাপ করে। আপনি যদি 7-এর লেভেলের হয়, আপনার 6 পাওয়াটাও আপনার জন্য মানে কষ্টের কিছু না। আপনার যদি খুব বেশি এই এই ঘটনাগুলো ঘটে, 95% স্টুডেন্টের সাথে এই ঘটনাগুলো ঘটে। আমি চাইবো আপনাদের সাথে এই ঘটনাটা না ঘটুক, এবং সেটা না ঘটানোর জন্য আপনাকে এটা অনুসরণ করতে হবে। আর এটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লক শিফট, এটা আমি একটা উদাহরণ দিয়েছি। আপনাদের পরীক্ষাটা শুধু হয় 12টা 30 থেকে, আপনাদেরকে রিপোর্টিং করতে হয় 11টা 30 থেকে, ঠিক আছে? তো আপনি যেটা করবেন, আপনার এক্সাম ধরেন 9টায়, আপনি কি করবেন, আপনার 6:30টায় ঘুম থেকে ওঠা, কারণ ব্রেইন ওয়ার্ক কিন্তু আপনার ব্রেইন কিন্তু 2 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা লাগে অ্যাক্টিভেটেড হতে। আবার ব্রেইন 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করার পরে আবার ড্রেইন হয়ে যায়, একটু একটু এক্সস্টেড হয়ে যায়, তার আবার রিফ্রেশমেন্ট লাগে। এই বিষয়টাকে বুঝতে হবে। তাহলে আপনাদের পরীক্ষা যেহেতু 12:30, আপনারা কি করবেন, আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠবেন। আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠার পরে 4:30 5টায় উঠার পরে একটু প্র্যাকটিস করবেন, লিসেনিং একটা অল্প একটা সেকশন শুনলেন। আজকে যে আপনার পরীক্ষা, এটা একটু মানে ব্রেইনকে সেভাবে কমান্ড করে দিলেন, একটু রিডিং প্যাসেজ পড়লেন, ভালোভাবে খাওয়া দাওয়া করে আপনি আবার ঘুমিয়ে পড়বেন, 6টা 6:30 আবার ঘুমিয়ে পড়বেন। এইখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি। আর আমার যখন ওই জন্য বলেছি পরীক্ষার আগে কিন্তু আমাকে অবশ্যই ফোন দিয়ে আমার কাছ থেকে বিষয়টা বুঝে নেবেন। তাহলে সকালে ঘুম থেকে ঘুমালেন, অ্যালার্ম দিবেন, বাসার লোককে বলে দিবেন যেন তারা আপনাকে 9:30 10টার দিকে ঘুম থেকে তুলে দেয়। 9:30, আপনি 6টায় যদি ঘুমান, 9:30 ঘুম থেকে উঠেন, তাহলে আপনার 3.5 ঘন্টা ব্রেন। আর ওই সময় যদি জেগে থাকেন, আপনার ব্রেন কি করবে, আপনার ব্রেন আরও টেনশন করাবে, হ্যাঁ হ্যাঁ পরীক্ষা আজকে, এটা হয় না, কি হবে, আসবে কি না, কমন পড়বে কি না, অনেক টেনশন করতে থাকবে। এই টেনশন যেন ব্রেইন না করতে পারে, একদম ঘুমাই যাবেন না, বিন্দাস। তো এইখানে ঘুমিয়ে যাবেন, এবং 9:30 10টায় উঠে আপনি এরপরে সকালবেলা খুব ভালোভাবে ব্রেকফাস্ট করবেন এই ঘুমানোর আগে। একদম আর্লি মর্নিংয়ে উঠেছেন, একবার 4:30 5টায় উঠছেন, উঠে একটু লিসেনিং করেছেন, একটু রিডিং একটা প্যাসেজ পড়েছেন, ভালোভাবে খেয়ে আপনি ঘুমাই যাবেন। ওকে, এর খাওয়াটা আপনার এনার্জি দিবে সারাদিন। কারণ হচ্ছে আপনি যখন পরীক্ষা দিতে যাবেন, 1টার দিকে পরীক্ষা শেষ হতে হতে 4টা বেজে যাবে। দুপুরে আমরা লাঞ্চ করে অভ্যস্ত, লাঞ্চ করতে পারবেন না সেদিন, শরীরে আপনার ফুড দরকার। তো আপনি যদি ফুড না থাকে, টেনশনে পরীক্ষা খেয়ে গেলেন না, সকালে খেয়ে গেলেন না, দুপুরে তখন আর খাওয়া পাবেন না, তখন আপনি ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এরকম অবস্থা, যে থাক তো আইএলটিএস পরীক্ষা দেওয়া লাগবে না, আমার আর শরীর চলতেছে না, আমার ব্রেইন চলতেছে না, আমি কি এত ঠেকে গেছি নাকি, এরকম ব্যাপারগুলো ফিলসফি চলে আসতে পারে। এই জন্য আপনাকে আগে থেকে ম্যানেজ করতে হবে, সকালে উঠে ভালোভাবে খাবেন, এরপরে 9:30 যখন উঠবেন, এই 3 ঘন্টার মধ্যে আপনার ডাইজেশন একটু হয়ে আপনার ভালোভাবে, আপনি এরপরে আপনার টয়লেট ইউজ করলেন, সব কিছু ফ্রেশ হয়ে গেলেন, এরপরে শাওয়ার করলেন, শাওয়ার করে আপনি ফ্রেশ মাইন্ডে
এরপরে 10:30টায় বাসা থেকে বের হয়ে গেলেন, তখন একটু লিকুইড অল্প খাবেন, একটু খেজুর খেলেন, চকলেটস খেলেন, এগুলো তখন কিন্তু হাইভি ফুড খাবেন না, যেন আপনার মানে টয়লেটের সমস্যাটা না থাকে। ওকে, তো সকালবেলা এটা আপনি করে ফেললেন, এটা আপনাকে অনেক ভালো স্ট্রেংথ দিবে, এনার্জি দিবে, এবং যেগুলো বেশি এনার্জি দেয় সেই ধরনের খাবার খাবেন। হ্যাঁ, তৈলাক্ত জিনিস খাবেন না, যেমন আপনি খেজুর খেতে পারেন, চকলেটস খেতে পারেন, এগুলো খাবেন। হালকা কিছু জুস খেতে পারেন, ফ্রুটস খেতে পারেন, অ্যাপেল খেতে পারেন, এগুলো সকালে আপনি যেতে যেতে পরীক্ষায় যেতে যেতে খাওয়াটা এরকম হয়ে আসবে। তারপরে আবার পরীক্ষা শেষ হয়ে যাবে যখন 4টা 4:30, তখন খান, একেবারে বিরিয়ানি খাবেন না কি খাবেন সেটা খেয়ে নিতে পারেন। কিন্তু এইভাবে আপনি ম্যানেজ করলে আপনি একটু ঘুমিয়ে ফেললেন, এবং আপনি 10টায় ঘুম থেকে উঠেছেন, এরপরে আপনার ব্রেইনটা অ্যাক্টিভ হতে হতে, যেমন আমরা গাড়ি চালাই বা বাইক চালাই, আমাদের প্রথমে ইঞ্জিন কিন্তু আমাদেরকে আগে স্টার্ট করে ওকে রেডি করতে হয়, তো আপনার ব্রেইনও কিন্তু এভাবে রেডি হতে হয়। তো আপনি যদি আবার খুব সকালে ঘুম থেকে উঠেন এবং প্যানিক করেন, আবার কর্টিসল হরমোন রিলিজ হয়, তাহলে ব্রেইন একেবারে এক্সস্টেড হয়ে ড্রেইন হয়ে যাবে। 1টার দিকে আপনি পরীক্ষা দিতে বসতেছেন, তখন কিন্তু আপনার ব্রেইন ওইভাবে আপনার পারফর্ম করতে পারবে না, এটা বুঝেন কিন্তু। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট জিনিস এগুলো, মানে খুব খেলনার ব্যাপার না। তো এই আইএলটিএস এক্সামে শুধুমাত্র আগের 2 দিন যদি ভালোভাবে আপনি নিজেকে মেন্টালি রেডি করতে পারেন, ফিজিক্যালি রেডি করতে পারেন, আপনার পারফরমেন্স, বেস্ট পারফরমেন্সটা আসবে। আর আপনি যদি এটা না করেন, আপনার পারফরমেন্স ডিগ্রেড করবেন, লোয়ার হয়ে যাবে, এটা বলতে চাচ্ছি। ওকে, সো দ্য গো ব্যাক অ্যান্ড আইডেন্টিফিকেশন, দি আইডেন্টিফিকেশনের যে ব্যাপারটা বলছি, দ্য পাসপোর্ট অফ ন্যাশনাল আইডি, আপনার আইডি এগুলো আপনার ঠিকঠাক করতে হবে। ওকে, সো এটা ক্লিয়ার প্লাস্টিক অ্যালাউ করে শুধুমাত্র, ওয়াটার বটলের ক্ষেত্রে কোনো কিছু অ্যালাউ করে না, মানে কোনো প্রিন্টেড মামের আপনার লেবেল আছে এরকম না, একদম হোয়াইট কালারের ওয়াটার বটল যেখানে কোনো রকমের লেবেল থাকবে না, সেই বোতল অ্যালাউ করে, আর হচ্ছে ট্রান্সপারেন্ট প্লাস্টিক অ্যালাউ করে। হ্যাঁ, এছাড়া কোনো কিছু অ্যালাউ করবে না। আর পেন্সিল ইরেজার এগুলো তো ওখানেই ওরা দিয়ে দিবে, আর লাগছে না, কারণ সিডি কম্পিউটার ডেলিভার আয়াস, তারপর আপনাকে ওরা ভিতরে একটা কলম দিয়ে দিবে, একটা পেজ দিয়ে দিবে। সো ডোন্ট ইউ ওয়ারি অ্যাবাউট দ্যাট, ইউ নিড নট টু ক্যারি এনিথিং এক্সেপ্ট ইউর পাসপোর্ট, ইউর আইডেন্টিফিকেশন নাম্বার। ঠিক আছে, পরীক্ষার হলে। আচ্ছা, এরপরে কম্পিউটার বেসড যে বিষয়টা আপনার কিছু মাথায় রাখতে হবে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এগুলো আপনার তো আগে থেকে প্র্যাকটিস করবেন। কন্ট্রোল সি আপনি কপি করে কন্ট্রোল ভি পেস্ট করছেন, এই বিষয়টা সিলেক্ট করা, এগুলো ক্লিয়ার করবেন। The logistic rapid fire, notice the scenarios below. Taking a bathroom break during the listening audio, এইখানে কিন্তু আপনাকে তারা এক্সট্রা টাইম দিবে না। ওকে, ইউ ক্যানট লিভ ডিউরিং লিসনিং, এটা আপনাকে দিবেই না, উঠতেই দিবে না বাথরুমে। তো এই জন্য যেন এটা এরকম সিনারিও না হয়, পরীক্ষার রেজিস্ট্রেশন করছেন, এখন আপনার সেদিন আপনার সব কিছু বাথরুমে, সেদিনই মনে হলো পুরো বছরে বাথরুম আপনার করতে হবে, ব্যাপারটা এরকম যেন না হয়, টেনশনে এটা মানুষের হয়। এরপরে দেখেন সিনারিও, লিভিং দ্য টেস্ট রুম ওয়াইল দ্য এক্সামিনার ইজ কালেক্টিং দ্য রিডিং পেপার্স, এখানে আপনাকে বসে থাকতে হবে, এটাও করা যাবে না, বুঝতে পেরেছেন? তো এই বিষয়টা করা যাবে না, সব কিছু কমপ্লিট হয়ে যাবে, তারপর যখন ওরা বলবে আপনি এখন উঠতে পারেন আপনার সিডি বা কম্পিউটার থেকে, তখন আপনি উঠবেন, এছাড়া উঠবেন না, না হলে কিন্তু আপনার পরীক্ষা ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারে। হাউ টু ফিজিক্যালি স্টপ আ প্যানিক অ্যাটাক ওয়েন দ্য মাইন্ড গোজ ব্ল্যাঙ্ক, কীভাবে কী করবেন? অ্যাড্রিনালিন হরমোন যেটা আছে সেটা খুবই ভয়ঙ্কর একটা হরমোন, এই বিষয়টা অ্যাংজাইটি বাড়িয়ে দেয়। দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ অ্যাংজাইটি ইজ এক্স্যাক্ট মোমেন্ট লিসেনিং অডিও যখন শুরু হবে, হার্ট রেটটা অনেক ফাস্ট হয়ে যায়, স্পাইক করে। হ্যাঁ, বা আপনি যেটা হয় শোনার যে বিষয়টা, এটা আপনি অনেক সময় অন্যমনস্ক হয়ে যান, ইউ হিয়ার দ্য ওয়ার্ডস বাট দ্য ব্রেইন রিফিউজেস টু প্রসেস দ্যাম। হ্যাঁ, প্যানিক হয়ে গেলে, হার্ট রেট স্পাইক যদি হয়ে যায়, তখন কিন্তু ব্রেইন প্রসেস করা বন্ধ করে দেয়। হ্যাঁ, অ্যাড্রিনালিন হরমোন যখন রিলিজ হয়, এই বিষয়গুলো আপনাকে কম্পোজ রাখতে হবে। তো এখানে আপনাকে ব্রিদিং প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, ব্রিদিং প্র্যাকটিস বিফোর পুটিং অন দ্য হেডফোন, কী করবেন? আপনার ভিতরে যে বক্স আছে, হ্যাঁ, এইখানে আগে নিঃশ্বাস নেবেন, 4 সেকেন্ড ধরে নিঃশ্বাস নেবেন, 4 সেকেন্ড এটাকে আটকায় রাখবেন, এরপরে আস্তে করে 4 সেকেন্ড ধরে ওটা ছেড়ে দেবেন, আবার 4 সেকেন্ড থেমে থাকবেন, আবার 4 সেকেন্ড ইনহেল করবেন, আবার এটা হোল্ড করবেন, আবার ওটা ছাড়বেন। হ্যাঁ, এই সার্কেলটা 2-3 বার করলেই দেখবেন আপনাকে খুব ভালো আপনি ফিল করছেন। দিস স্টিমুলেট দ্য ভেগাস নার্ভ, আপনার ভেগাস নার্ভটা অ্যাক্টিভেট হলে আপনার ব্রেইন ওয়ার্ক খুবই ভালো কাজ করে। ম্যানুয়ালি ওভাররাইডিং দ্য ফাইট অর ফ্লাইট মোড, যেটা রেসপন্স অ্যান্ড স্লোয়িং দ্য হার্ট রেট। হ্যাঁ, তো আপনি যখন এই বিষয়টা করছেন, আপনার হার্ট রেটটা স্লো হয়ে গেলে আপনার প্যানিক আপনি অ্যাটাক হবে না, এবং আপনার অ্যাংজাইটি, আপনার ব্রেন ঠিক মতো কাজ করবে। হার্ট রেট বেড়ে গেলে আপনার ব্রেন কিন্তু কাজ করা বন্ধ করে দেয়, বুঝেন এখানে? ওকে, সো স্টার mental reset protocol, situation, task, action, result. When you look at reading passage 3, writing question and goes completely blank, you must not sit and stare.
হ্যাঁ বসে আছেন তাকায় আছেন এরকম না, আপনাকে কি করতে হবে, ইউ মাস্ট অ্যাপ্লাই স্টার প্রসিডিওর টু রিস্টার্ট ইউর কগনিশন ইঞ্জিন। আপনার যে মাথা ব্রেন চালু করতে হবে, কি করতে হবে, অ্যাকনোলেজ দ্য ব্লক, হ্যাঁ সিচুয়েশনটা আপনার জন্য টাফ ডিফিকাল্ট, আই ডু নট আন্ডারস্ট্যান্ড দিস কোয়েশ্চেন, এটাকে অ্যাডমিট করেন, ওকে ফাইন ঠিক আছে। এরপরে কি করতে হবে, ডিফাইন দ্য ইমিডিয়েট নেসেসারি অ্যাকশন, আই নিড টু ফাইন্ড দ্য কোর ভার্ব, এটা ভার্ব কি, এটা নাউন কি, এটা বের করেন টাস্ক। এরপর ফিজিক্যালি ডু সামথিং, আন্ডারলাইন আ ওয়ার্ড, আন্ডারলাইন করেন, সিলেক্ট করেন, মানে নিজেকে বোঝানো যে আপনি ইউ আর ট্রাইং টু ডু ইট, ইউ আর ট্রাইং টু সলভ দ্য কোয়েশ্চেন। রাইট আ সিঙ্গেল বুলেট পয়েন্ট অন দিস স্ক্র্যাচ পেপার, লিখেন। অর ফোর্স আ ডিপ ব্রেথ, এই যে ডিপ ব্রেথ, এইভাবে নিঃশ্বাস একটা নেওয়ার চেষ্টা, মোশন ক্রিয়েটস ইমোশন, আপনি যখনই কোনো কিছু অ্যাকশন করবেন দেখেন ইমোশনটাকে কন্ট্রোল হয়ে যায়, হ্যাঁ কাজ করা। সো দ্য ব্রেইন আনফ্রিজেস অ্যান্ড রিগেইনস মোমেন্টাম, আপনাকে মোমেন্টাম অনেক সময় হইতেই পারে, প্যানিক হয়ে যেতে পারে, সেটাকে কীভাবে ডিল করবো সেটা মাথায় থাকতে হবে। ম্যানেজিং দ্য ইকো এরর, স্টুডেন্ট মিসেস কোয়েশ্চেন 14 ইন লিসেনিং, দে স্পেন্ড দ্য নেক্সট 3 questions থিঙ্কিং অ্যাবাউট কোয়েশ্চেন 14, তো এখানে 15, 16, 17 নাই, তো এটা করা যাবে না, কি করতে হবে, অ্যাম্পুটেশন, বাদ দিয়ে দেন। মনে করেন ডায়াবেটিক্স হয়েছে, পায়ে আপনার পচন হয়েছে, কি করবেন, ওটা যত্ন করে রাখবেন, ওটাকে কেটে ফেলতে হবে, কারণ বাকি শরীর বাঁচাইতে হবে। তো এই কাজটাও অ্যাম্পুটেশন স্ট্র্যাটেজি, ইফ অ্যান অ্যান্সার ইজ গান ইট ইজ ডেড, ওটা নাই, শেষ, ওটাকে বাদ দিয়ে দেন, কাট ইট অফ ইমিডিয়েটলি, বুঝেন কিন্তু ওইটাতে মায়া করে থাকেন না, তাহলে ওটা আপনার আরও অনেক কিছু জীবনে নষ্ট করে ফেলবে। রিঅ্যাঙ্কার টু দ্য নেক্সট কিওয়ার্ড, মিসিং 1 mark ইজ ফাইন, মিসিং 4 in a row destroys the band score, 4টা গেলে একদম ব্যান্ড স্কোর 7 থেকে 6 চলে আসবে, এটা খুব খেয়াল করতে হবে, একটাতে কিচ্ছু যায় আসে না। ওকে, সো টাইম ইজ দি অ্যাকচুয়াল এনিমি ইন আয়াস, সময়টাই সমস্যা, সময়টাই, আর কিচ্ছু না। রিডিং এর ক্ষেত্রে দেখেন 20-20-20 এটা করবেন না, এটা আমরা করবো 16-24-24 এভাবে করতে পারি। এক একজনে এক এক রকম হবে, কারো এমন হইতে পারে 15-18-23 হইতে পারে, একটু একটু সময় রাখা, হ্যাঁ কারো এটা এমন হইতে পারে 10-12-25 হইতে পারে, কোনো সমস্যা নেই, যার যেমন হবে। হ্যাঁ তো এটাই যে একেবারে আমি বোঝাতে চাচ্ছি যে প্রথমটার ক্ষেত্রে একটু সময় বাঁচাতেই হবে, প্রথম প্যাসেজ সহজ প্যাসেজ, এবং কঠিনটাতে একটু সময় লাগবে, এটাকেও অ্যাকসেপ্ট করেন। অ্যাবিস টায়ার মানে ডিফিকাল্ট টায়ারের কোয়েশ্চেন, হার্ডেস্ট। ওকে, সো 1 minute ওয়ার্নিং, ইফ আ সিঙ্গেল রিডিং কোয়েশ্চেন টেক্স মোর দ্যান 60 সেকেন্ড, ওটা বাদ দিয়ে দেন, ওকে, ওটাই গেস করে ওটার সামনে চলে যান, সার্কেল দ্য নাম্বার অ্যান্ড মুভ অন, রিটার্ন ইট টু ইট অনলি ইফ টাইম অ্যালাউস, ওছাড়া ওটাকে ধরে রাখবেন না। সো রাইটিং মডিউলের ক্ষেত্রে ওই যে 5 মিনিট ম্যান্ডেট, দ্য ট্র্যাপ, ওপেনিং দ্য টেস্ট বুকলেট অ্যান্ড ইমিডিয়েটলি রাইটিং, এটা করবেন না। কোয়েশ্চেন পাওয়ার সাথে সাথে লেখা শুরু করে দেন, প্লিজ করবেন না এটা। আপনি অবশ্যই 5 মিনিট আগে কিছুই করবেন না, শুধু ভাববেন যে প্ল্যান করবেন কিভাবে লিখবো, এই 5 মিনিট ইনভেস্ট করতে হবে, ওকে, এটা নিজেকে ট্রেন করেন। কোয়েশ্চেন পাওয়ার সাথে সাথে লেখা শুরু করলেন, ওই লেখা খুব ভালো স্ট্যান্ডার্ডে নিতে পারবেন না। আপনার ব্রেনকে আগে ওই কোয়েশ্চেনটাকে আগে নার্চার করেন, নারিশ করেন, ওটা থেকে আইডিয়া জেনারেট করেন কিভাবে লিখবেন, ওকে। রাইটিং উইদাউট এ ম্যাপ লিডস টু মিট এস এ স্ট্রাকচারাল কলাপস, এই মাঝখানে গিয়ে তখন ঝামেলা হয়ে যাবে। সো আগে ভালোভাবে ম্যাপিং করেন। সো টাস্ক 1-এ আপনি এখানে অবশ্যই 20 মিনিটের বেশি সময় নেবেন না, 3 মিনিট প্ল্যানিং এর জন্য রাখবেন, 15 মিনিট রাইটিং এর জন্য রাখবেন, 2 মিনিট এটা এডিট করা বা প্রুফ রিডিং, এটা ভুল আছে কিনা বানান, এটা অবশ্যই এই সময়টা ইম্পর্টেন্ট, এটা রাখতে হবে, হ্যাঁ ইম্পর্টেন্ট সময় এটা। 5 মিনিট আপনি টাস্ক 2 এর ক্ষেত্রে স্পেলড, এখানে কি সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক্যাল, এখানে এথিক্যাল বা এখানে লিগ্যাল কোনো কিছু আছে কিনা, টেকনোলজিক্যাল, এই ব্রেন স্ট্রিমিংগুলো করবেন, এই কি কি কনটেক্সে এর আসপেক্টটা কি কি কাভার করছে, এই কাভারে এই অ্যাঙ্গেলে চিন্তা করবেন, এর সোশ্যাল ইম্প্যাক্ট কি বা পলিটিক্যাল ইম্প্যাক্ট আছে কিনা, সবগুলোই থাকতে হবে এমন না, সবগুলোই থাকবে তাও না, এর এই অ্যাঙ্গেলে চিন্তা করেন, সোশ্যাল ইম্প্যাক্ট কি, এটা পলিটিক্যাল ইম্প্যাক্ট আছে কিনা, এটার ইকোনমি কোনো ভ্যালু আছে কিনা, ইকোনমি কেউ জব হারাচ্ছে, কেউ জব পাচ্ছে, কোন জায়গাটা, সেই বিষয়টাকে আপনি ব্রেন স্ট্রম করেন। 30 মিনিট আপনি লিখবেন, আর 5 মিনিট আপনি এটা মানে প্রুফ রিডিং। 30 মিনিটে অনেক লেখা যায়, আপনার হাতে লিখতে একটা ওয়ার্ড লিখতে আপনার 3 সেকেন্ডের মতো সময় লাগে। আপনি যদি 300 ওয়ার্ড লিখেন তাহলে আপনার সময় লাগবে 900 সেকেন্ড। 900 সেকেন্ড মানে হচ্ছে আপনার 15 মিনিট। তাহলে লিখতে কিন্তু আমার বেশি সময় লাগে না, মাথায় রাখবেন। আপনি যদি অ্যাটেস্টেস লিখতে পারেন, কখন লিখতে পারবেন, যখন আপনি প্ল্যান করা আছে, যখন আপনি তৈরি প্রস্তুত, তখন আপনি এটা ডিল করতে পারবেন। 15 মিনিটের জায়গায় আমার যদি এখানে 20 মিনিটও লাগে, কোনো সমস্যা নাই, তাই না? এটা আমার 25 মিনিট পর্যন্ত আমি এখানে টাইম দিয়ে রাখছি, আর আমার এখানে
5 মিনিট 10 মিনিট, তাহলে আপনি 5 মিনিট চিন্তা করেন। দেখেন এখানে আপনার সময় থাকছে 5 মিনিট চিন্তা করার, 30 মিনিট দিয়েছি আপনার লেখার, আর 5 মিনিট দিয়েছি প্রুফ রিডিং করার। দেখেন খুবই কনভেনিয়েন্ট। যেখানে আমার সত্যিকার অর্থে আমার সময় লাগার কথা 20 থেকে 25 মিনিট, সেখানে আমি 30 মিনিট দিয়ে রেখেছি। তাহলে আমরা এটা জানি না আসলে, এই ক্যালকুলেশন জানি না আসলে আমার লিখতে কত সময় লাগে। আপনি লিখে দেখেন আপনার হ্যান্ড রিটেনে, আপনি একটা শব্দ লিখতে আপনার 3 সেকেন্ডের বেশি আপনার লাগছেই না। 3 সেকেন্ডে আপনি একটা শব্দ লিখতে পারলে, যদি 300 ওয়ার্ড, আপনাকে তো লিখতে হবে 250 ওয়ার্ড, আপনি 300 ওয়ার্ড লিখেন, 300 ওয়ার্ড লিখলে আপনার 900 সেকেন্ড। সেখানে আপনি 1500 সেকেন্ডও আপনি ই করতে পারেন, অসুবিধা নাই। 1500 সেকেন্ড যদি আপনার হয়, তাহলে আপনার কত সময় লাগে? 25 মিনিট লাগবে। এই তো। তো যাই হোক, আশা করি বিষয়টা ধরতে পেরেছেন। তো এটা আপনাকে করতে হবে খুব প্ল্যান করে, স্ট্র্যাটেজি মেনটেন করে আপনাকে তৈরি করতে হবে। ফ্রেমিং দ্য ফাইনাল এক্সিকিউশন থ্রু দ্য 4 পিলার্স অফ অ্যাডভান্স একাডেমিক প্রফিসিয়েন্সি: কমিউনিকেশন, স্পিকিং প্রেজেন্স, বডি ল্যাঙ্গুয়েজ। আপনার দ্য স্পিকিং টেস্ট ইজ নট অ্যান ইন্টারোগেশন। এটা কিন্তু ইন্টারোগেশন না। আপনারা যেটা মনে করেন যে আপনারা মনে হয় এখানে পুলিশ আপনাকে ইন্টারোগেট করতেছে, তা না। ইট ইজ এ কমিউনিকেশন এক্সারসাইজ। আপনি কমিউনিকেট করছেন। সামনে এসে বসেন, সিট ফরওয়ার্ড, কিপ হ্যান্ডস ভিজিবল, হাতগুলো যেন দেখা যায়, সেগুলো আপনার টেবিলের উপরে রাখেন, নিচে রাখার দরকার নেই, যেহেতু আপনার সিডি আজ। অ্যান্ড মেনটেন স্টেডি আই কন্ট্যাক্ট, মানে আপনি ক্যামেরার সাথে ই করেন, আর যদি ফিজিক্যাল সম্ভব হয় সেখানে আই কন্ট্যাক্ট করবেন। আপনি ওয়ালে তাকাবেন না, দেয়ালে, নিচে, মুখে, কোথাও অন্যদিকে তাকাবেন না। যিনি আপনার পরীক্ষা নিচ্ছে তার সাথে আপনি আই কন্ট্যাক্ট করবেন। দ্যাটস ইট। দ্যাট ইজ দ্য মডেস্টি। ইফ আ গ্রামাটিক্যাল এরর স্লিপস আউট, ডু নট গ্যাস অর অ্যাপোলোজাইজ। সামনে চলে যান, ওটাকে কারেক্ট করার পারলে না হলে সামনে চলে যাবেন। কোনো কিছু সরি আবার স্টার্ট করবেন না। মানে সে হয়তো নোটিসও করে নাই, কিন্তু আপনি আরো জোর করে নোটিস করেন, দেখে আমি একটু ভুল করছি, আপনি খেয়াল করলেন না কেন? এটা দরকার নেই। ওকে, ইউজ দ্য ফ্লুয়েন্সি রিপেয়ার্স, উই লার্ন টু স্মুথলি পিভট, মেইনটেনিং দ্য কনভারসেশনাল রিদম। ওকে, কোলাবোরেশন, দ্য এক্সামিনার ডায়নামিক্স। মাইন্ডসেটটা কি থাকে? ট্রিট দ্য স্পিকিং এক্সামিনার অ্যাজ এ কোলাবোরেটিভ পার্টনার, নট আ হস্টাইল জাজ। মানে সে আপনার শত্রু না, তাকে আপনি আপনার বন্ধু বা পার্টনার হিসেবে ডিল করে। ইন পার্ট 3, ইফ দে পুশ ব্যাক অন অ্যান অপিনিয়ন, দে আর নট অ্যাটাকিং, দে আর কোলাবোরেটিং টু হেল্প ইউ শো অফ দেয়ার মেটা ডিসকোর্স। আপনাকে আরও সে পুশ করছে, কারণ আপনার কিছু আরও ইমপ্রুভমেন্টের জায়গা আপনি করতে পারেন, দেখাতে পারলে সে মার্কস দিয়ে দেবে। অ্যান্ড ডিবেট ভোকাবুলারি, মানে এমন সিচুয়েশন তৈরি করে, সে আপনার সাথে ডিফার করলো, তার মানে সে আপনাকে রিজেক্ট করে দিল না। সেখানে আপনি আর্গুমেন্ট দিয়ে তাকে প্রুফ করতে পারেন বা বুঝাইতে পারেন, সেটাই সে দেখতে চায়। Critical thinking, objective disconnect. In the writing module, you must disconnect your personal emotional bias. এখানে নিজের মতটা না, ওখানে আপনাকে বলে যে এরা এটা মনে করে, ওটা মনে করে, কেন মনে করে সেটা আপনাকে দেখাইতে হবে। আপনি কি মনে করেন সেটা পরে যদি চায়। Critical thinking requires stepping back and analyzing the question strictly through the spell, মানে এটা এর সোশ্যাল, এর পলিটিক্যাল, এর ইকোনমিক, লিগাল, টেকনোলজিক্যাল ইম্প্যাক্টটা কি। ওকে, সেই জিনিসটা। ইভেন ইফ ইউ পার্সোনালি ডিসএগ্রি উইথ ইট, আপনি যদি ডিসএগ্রি করেন, সেটা যেটা এই কনটেক্সট থেকে চিন্তা করে আপনাকে নিতে হবে। ওকে, সো ক্রিয়েটিভিটি কি বলতে যাচ্ছি এখানে? দ্য ফিকশনাল, এখানে আপনার ফিকশন মানে স্টোরি বানানো। দ্য আইএলটিএস স্পিকিং টেস্ট গ্রেডস ল্যাঙ্গুয়েজ, নট ট্রুথ। এখানে সত্য বলতেছেন কিনা সেই বিষয়টা ম্যাটার করে না, এখানে ল্যাঙ্গুয়েজটা কিভাবে, ল্যাঙ্গুয়েজের গ্রেডিংটা কীরকম, কোন লেভেলে আপনি দিচ্ছেন সেটা ম্যাটার করে। এই পার্ট টু আস ডিসক্রাইব আ টাইম ইউ স আ রেয়ার অ্যানিমাল অ্যান্ড ইউ হ্যাভ নেভার সিন এ ওয়ান। আপনি দেখেননি জীবনে কোনো রেয়ার অ্যানিমাল। তো এখানে ইউ মাস্ট ইউজ ইউর ক্রিয়েটিভিটি টু ইনভেন্ট আ স্টোরি ইনস্ট্যান্টলি, borrow a plot from a documentary or a friend's experience. The examiner does not care if the story is fiction অথবা রিয়েল, নন ফিকশন, কোনো কিছু ম্যাটার করে না। দে অনলি কেয়ার অ্যাবাউট দ্য লেক্সিক্যাল রিসোর্সেস, আপনার গ্রামার কি ইউজ করছেন, সেন্টেন্স কি ইউজ করছেন, এটা ম্যাটার করে। সো ট্রেন ইউর সেলফ ইন সাচ এ ওয়ে। সাইকোলজিক্যাল ফোর্টিফিকেশনের জায়গাটা যেটা বলতে যাচ্ছি আপনাদের, যে আপনি কি করবেন, যে জার্নিটা আপনি করছেন, হ্যাঁ 4 মাসের যে কোর্সে আমাদের সাথে জার্নিটা আপনি করলেন, ইউ হ্যাভ নট জাস্ট লার্ন হাউ টু পাস এ টেস্ট। আপনাকে এখানে অনেক কিছু শেখানো হয়েছে। আপনি কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ডিকনস্ট্রাক্ট করবেন, কিভাবে আপনাকে ট্র্যাপ করা হয়, কিভাবে আপনাকে ডিল করতে হবে, সব কিছু আমরা শেখানো হয়েছে এখানে, আমরা আলোচনা করেছি। ইউ আর নট হোপিং ফর এন এসে টেস্ট, আপনাকে এটা আমি করি নাই তৈরি, শুধু এসে টেস্ট দিবেন। ইউ আর হোপিং ফর এ হার্ড টেস্ট। ওয়াই? বিকজ দ্য হার্ড টেস্ট ক্রাশেস দ্য ক্যান্ডিডেটস হু মেমোরাইজড টেমপ্লেটস। মানে আপনি যদি মেমোরাইজ করে পড়ে যান, আপনারে মানে ওই জায়গাটা আপনাকে সে আইডেন্টিফাই করে আপনাকে ফেলে দেবে। সো এই জন্য ইউ ডিড নট মেমোরাইজ টেমপ্লেটস, আপনাকে আমি টেমপ্লেট মেমোরাইজ করতে বলি নাই। ইউ হ্যাভ দ্য স্পেল ম্যাট্রিক্স, আপনি আইডিয়া জেনারেট করতে পারেন,
কীভাবে কী করতে হয় সেগুলো আপনি জানেন। দি অ্যাঙ্কার অ্যান্ড ম্যাপ স্ট্র্যাটেজি অ্যান্ড ব্যান্ড 9 এপিস্টেমিক মডালিটি। লেট দ্য টেস্ট বি হার্ড, কঠিন হোক না, অসুবিধা কি? ইউ আর ইকুইপড ফর দ্য অ্যাবিস, আপনি কঠিনের জন্য প্রস্তুত আছেন। তো আপনাকে তো আপনার 9 টার্গেট না, ছেড়ে দেন, 5টা ছেড়ে দেন, 8 থাকবে, তাই না? তো 5টাও ভুল হলে আপনার 8 থাকবে, লিসেনিংয়ে 5টা ভুল হলেও 8 থাকবে, রিডিংয়ে 5টা ভুল হলেও 8 থাকবে। তো বিষয়টা হচ্ছে এরকম। তাহলে কঠিন জিনিসকে কঠিনভাবে না ওয়েলকাম করেন, তাহলে আপনার জন্য প্যানিকড হবেন না। যদি ওয়ার্স্ট হয় কোনো সিনারিও, আপনার সামনে সবচেয়ে খারাপ ঘটনা কি ঘটতে পারে? দ্য অডিও অ্যাকশন ইজ ইনক্রেডিবলি থিক, স্কটিশ ধরেন হইল, অ্যান্ড ইউ মিস 3 কোয়েশ্চেন ইন এ রো। কী করবেন আপনি? ভুলে যান, অ্যাম্পুট ওদেরকে বাদ দিয়ে দেন, কেটে ফেলে দেন পা। ফাইন্ড দ্য নেক্সট সাইন পোস্ট। আবার কি বলে? ডিজাস্টার সিনারিও আরও হইতে পারে। ইউ হ্যাভ 3 minutes লেফট ইন রিডিং অ্যান্ড 5 ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন। এখনো ফাঁকা আছে, কি করবেন আপনি? গেস অল ট্রু অর অল ফলস টু প্লে দ্য স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি। নেভার লিভ এ ব্ল্যাঙ্ক রাখবেন না, সবগুলোই দেন। এটা লাস্টে, এটা সবসময় করবেন না যে আমি এখানে ট্রু ফলস আছে 5টা, আমি কি করব? আপনার হাতে সময় আছে, সো রিড ইট। আর সময় নাই, তখন আপনি এই স্ট্র্যাটেজি যাবেন। ডিজাস্টার্স সিনারিও, ইউ ফরগেট দ্য ওয়ার্ড অফ এগ্রিকালচার ইন স্পিকিং পার্ট 3, হোয়াট ডু ইউ ডু? কী করবেন আপনি? সো এইভাবে বলেন যে দ্য ইন্ডাস্ট্রি ইনভলভিং ফার্মিং অ্যান্ড ক্রপস, ওটাই তো এগ্রিকালচার, আপনি এগ্রিকালচার শব্দটা মনে করতে পারছেন না, এরকমভাবে আপনি বুঝিয়ে দেবেন। সো লিসেনিং আর রিডিং এর ক্ষেত্রে টেকিং এ মক টেস্ট ইজ অনলি 20% অফ দ্য ওয়ার্ক, দ্য রিমেইনিং 80% ইজ দ্য পোস্ট টেস্ট ফরেন্সিক অ্যানালিসিস। আপনি যে পরে যে দিচ্ছেন, অ্যানালিসিস করতেছেন, কেন ভুল হচ্ছে, কি হচ্ছে, কিভাবে ইমপ্রুভ করা যায়, সেটাই হচ্ছে আপনার 80% আপনার কাজ। If you do not categorize your mistakes, you will inevitably repeat them. মানে ওই মিস্টেকটাকে ক্যাটাগরাইজ না করে ওটাকে সলভ না করতে হলে ওই ভুলটা বারবারই রিপিট করবেন। ইউ মাস্ট মেইনটেন অ্যান এরর লগ স্প্রেডশিট। আপনি একটা মানে খাতা কলম নিয়ে এটা রাখবেন যে আপনার কী কী ভুল হচ্ছে। When you get a question wrong, you cannot simply write down the correct answer. You must assign the failure to one of 4 specific categories. হ্যাঁ, ক্যাটাগরি করবেন, কোন ক্যাটাগরিগুলো ভুল হচ্ছে সেগুলোকে ডিল করা শিখবেন। The 4 categories failure: type 1, lexical deficit. Lexical, you missed the answer because you literally did not know the vocabulary. ওটা জানেন না। Flashcard isolation or its paraphrase, এটা আপনি ফ্ল্যাশকার্ড আইসোলেশনের মাধ্যমে এটা নতুন নতুন ওয়ার্ড শেখার চেষ্টা করবেন। সিনট্যাকটিক ট্র্যাপ, এখানে যদি গ্রামারের স্ট্রাকচারে আপনি না পান, ইউ নিউ দ্য ওয়ার্ডস বাট ফেল ফর আ পার্শিয়াল ট্রুথ। ডাবল নেগেটিভের জন্য ভুলে গেছেন না, দিস ইজ নট আনশিওর মানে শিওর। সো গ্রামেটিক্যাল ডিস্ট্রাক্টেড যদি থাকে, সো এগুলো আপনি 33 থেকে 35 নম্বর ক্লাসে আপনি পাবেন। হ্যাঁ, এক্সিকিউশন এরর, ইউ ফাউন্ড দ্য রাইট আনসার বাট লস দ্য মার্ক ডিউ টু স্পেলিং, এটাও আপনাকে ডিসিপ্লিন হইতে হবে। ট্রান্সফারিং দ্য অ্যান্সার রং বক্স, আর একটা ভুল বক্সে অ্যান্সারটা ট্রান্সফার করছেন, ফাঁকা রেখে চলে গেলে এই জিনিসটা ঘটে। তো এটা আপনি করবেন, মেকানিক্যাল ডিসিপ্লিন আপনাকে ঠিক করতে হবে। ওকে, কগনিটিভ ফ্যাটিক, এটা বেশি করে ফেলবেন না। ইউ মিসড এ ক্লাস্টার অফ ইজি কোয়েশ্চেন অ্যাট দি এন্ড অফ রিডিং প্যাসেজ 3 অর লিসেনিং সেকশন 4 বিকজ ইউর ব্রেইন সিম্পলি শাট ডাউন। যদি সকালবেলা ঘুম থেকে উঠে সারাক্ষণ প্যানিক করেন এবং সকালবেলা ভালো করে ব্রেকফাস্ট না করে একটু স্ট্রেস নিয়ে পরীক্ষা হলে ঢুকেন, তাহলে এই ঘটনাটা আপনার সাথে ঘটবে। তো এটা কিভাবে করতে হয় সেটা আপনি জানেন। ওকে, সো ক্যামব্রিজ বুক 18 টেস্ট 2 রিডিং ধরেন, আপনি এখানে কি করবেন? স্যাম্পল একটা লগ আপনি স্ক্রিনে করছেন, এটা করলেন। কোয়েশ্চেন 34, শর্ট অ্যান্সার, নো মোর দেন 2 ওয়ার্ডস। মাই অ্যান্সার দ্য সিনথেটিক ফার্টিলাইজার। এখন এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে সিনথেটিক ফার্টিলাইজার, তাহলে এটা ভুল হয়ে গেল। ফেলিয়ার ক্যাটাগরি টাইপ 3, এক্সিকিউশন এরর, ওয়ার্ড কাউন্ট ভায়োলেশন, তাহলে এটা হলো। তো এই বিষয়গুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে। লাইভ ড্রিল, categorize the failure, look at the following of the scenario 1 to যেমন হয় আপনার scenario A, I heard the speaker say Tuesday but I wrote down, এটা যদি লিখছেন তাহলে কি হবে? 0। আবার মনে করেন আরেকটা সিনারিও, প্যাসেজে রিডিং প্যাসেজ 3 পড়ছেন, I had to read the same paragraph 4 times because my eyes kept glazing over, type 4, এটা ফ্যাটিক, মানে একই জিনিস আপনি করছেন ওইটাই আর আপনি ধরতে পারতেছেন না। So the final charge for 38 classes, I have corrected you, challenged you, and pushed you to your linguistic limits. My job is done. Now your job is to push yourself for the best possible preparation to be completed.
Trust your training, manage your time, and be claim and go and claim the score you have earned, যেটা আপনি ডিজার্ভ করেন, এক্সপেক্ট করেন, সেই মতো নিজেকে তৈরি করেন, সেই তৈরি করে আপনাকে নিজেকে রেডি করতে হবে। সো if you have any further question, I will be willing to answer those. Thank you very much. জি, ভালো থাকবেন। So I'm concluding our today's session. Thank you very much. Assalamu alaikum.